শিক্ষক নিয়োগ সহ 4 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। আজ চলমান আন্দোলনের অংশ হিসাবে বরিশাল আলেকান্দা কলেজ চত্বরে এই অবস্থান কর্মসূচি কমপ্লিট শাটডাউন পালন করেন আন্দোলনকারীরা। এর পাশাপাশি শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের অপসারণ না করায় ক্ষোভের সৃষ্টি হয় শিক্ষার্থীদের মাঝে। এ দাবিতে কয়েকদিন যাবৎ ক্যাম্পাসে সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চালাচ্ছে শিক্ষার্থীরা। এসব বিষয়ে শিক্ষকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কেউ কথা বলতে রাজি হয়নি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন শিক্ষার্থীরা। সাভারে ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি ও C&B এলাকা থেকে একই দিনে পৃথক 2 ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ও দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করে সাভার থানা পুলিশ। পুলিশ জানায়, ঢাকা আরিচা মহাসড়কের বাংলাদেশ বেতারের KPI দেয়ালের পাশে ময়লার মধ্যে প্রায় 50 ঊর্ধ্ব অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ পড়েছিল। মরদেহের বাম চোখ ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। অপরদিকে মহাসড়কের C&B এলাকা থেকে আরও এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, ঘটনাগুলো হত্যা না দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। চট্টগ্রাম নগরীর ডবল মুরিং থানার রণজিৎ দত্ত নীলক হত্যা মামলার 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রুনা আক্তার ও তার কথিত স্বামী ইব্রাহিম খলিল মিজান। রুনাকে নগরীর পাহাড়তলী এলাকা থেকে এবং ইব্রাহিম খলিলকে ডবল মুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে গ্রেফতার করা হয় জানিয়েছে পুলিশ। গতকাল নগরীর দামপারাস্ত CMPর হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার পশ্চিম কবির হোসেন ভুইয়া। তিনি জানান, স্থানীয়দের থেকে তথ্য পেয়ে নগরীর পাহাড়তলীর একটি একতলা বিল্ডিং ছাদ থেকে রণজিতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে যতটুকু অবগত হয়েছি যে ওনারা আসলে হলো যে এ ধরনের হলো চাকরিজীবী, পেশাজীবী, বিত্তবান লোকদেরকে ওনারা টার্গেট করে ওনাদের ট্রাপে ফেলে ওনাদের কাছ থেকে মূল্যবান টাকা পয়সা এগুলো ওনারা নিয়ে যান। গত কয়েকদিনে টানা তাপদাহে বিপর্যস্ত জনজীবন। আকাশে মেঘ জমছে না, নড়ছে না গাছের পাতাও। কমে গেছে বাতাসের আর্দ্রতা, কোথাও যেন স্বস্তি নেই। রোদের তাপে পুড়ছে গাইবান্ধা সহ পুরো উত্তরাঞ্চল। এতে করে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবীরা। প্রতিনিধি আফতাব হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। গত কয়েকদিন ধরে গাইবান্ধায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বাতাসের গতিবেগ কম ও আর্দ্রতা বেশি থাকায় 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস গরম অনুভূত হচ্ছে। এতে করে মানুষজনের সাথে হাঁসফাঁস উঠেছে প্রাণীকুলেও। রোদের গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ, হাঁপিয়ে উঠেছে জনজীবন। আবার এই দুর্ভোগে যুক্ত হয়েছে বিদ্যুতের লোডশেডিং। দিনে উপায়ন্তহীন কৃষক, শ্রমজীবী ছাড়া ঘর থেকে বের হচ্ছে না বেশিরভাগ মানুষ। রাস্তাঘাটে কমে গেছে মানুষের চলাফেরাও। গরমের কারণে এখানে আসছে, একটু হলে দম নেব, নিয়ে তারপরে আবার মনে করেন গাড়ি চালায়। গরমের হাত থেকে রেহাই পেতে মানুষ ঠাঁই নিচ্ছে গাছতলায় ও মাঠে। অনেকেই আশপাশের পুকুর ও নদী খাল বিলে ঝাঁপ দিয়ে শরীর ভিজিয়ে নিচ্ছেন। শিশু ও বয়স্করা শরীরে পানি পুষিয়ে নিতে ডাব ও আইসক্রিম খেয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছে। জীবন বিপর্যয়, সাধারণ মানুষের অবস্থা তো আরো খারাপ, দিনমজুর শ্রেণীর অবস্থা তো আরো খুবই খারাপ। গরমে অনেকেই ডিহাইড্রেশনে ভুগছে, অনেকেই তাপপ্রবাহের ফলে বেড়েছে নানা ধরনের রোগ ব্যাধি। এতে করে বেড়েছে ওষুধের চাহিদা। অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা লক্ষ্য করছি যে সর্দি, জ্বর, কাশ এর প্রবণতা একটু বেশি অন্য সময়ের চেয়ে। তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্বন নিঃসরণ প্রতিরোধ জাতীয় ও আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান এই বিশেষজ্ঞ। কার্বন নিঃসরণ করছি, এই কার্বন নিঃসরণের ফলেই প্রকৃতির এই তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে এবং ফলে সেটার ফলাফল ভোগ করছি আমরা। এই সপ্তাহ নাগাদ উত্তরাঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ঢাকা চট্টগ্রাম রেলপথের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ময়নামতি রেল স্টেশনের কোনো কার্যক্রম নেই। নান্দনিক নকশায় আর আধুনিক মানের স্টেশনে যাত্রীদের সেবায় সব আয়োজন থাকলেও থামে না ট্রেন, মিলছে না যাত্রী সেবা। এতে চুরি হচ্ছে যন্ত্রাংশ, অযত্নে নষ্ট হচ্ছে স্টেশনের আসবাবপত্র। বন্ধ থাকার ফলে সরকার হারাচ্ছে রাজস্ব, সেবা থেকে বঞ্চিত যাত্রীরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত রিপোর্টটি করেছেন কুমিল্লা প্রতিনিধি আবু মুসা। 2023 সালে ময়নামতি রেল স্টেশনের কাজ শেষ হলেও বন্ধ রয়েছে গেল 2 বছর ধরে। দেখভালের অভাবে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র। স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় প্ল্যাটফর্মে চলছে ধান শুকানো, মাড়াইয়ের কাজ।
ট্রেন না থামলেও সাধারণ মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা স্টেশনটিকে ব্যবহার করছে বিনোদন কেন্দ্রের মতো। স্থানীয়রা বলছেন স্টেশনে রাতে বাড়ে বখাটেদের আড্ডাখানা এবং স্টেশন থেকে চুরি হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। এখানে দেখেন কি সুন্দর করে একটা স্টেশন বানানো হয়েছে, এটা অযথাই পড়ে আছে কিন্তু এটাতে কোনো কার্যকর করা হইতেছে না। এদিকে পোলাপানে রাত হলে এই নেশা মাদক এগুলা নিয়ে ব্যস্ত থাকে, আর এই অঞ্চলটা টোটালি বস্তি বানায় ফেলছে। কুমিল্লার সবচেয়ে বড় বাস স্টেশনের পাশেই ময়নামতি রেলওয়ে স্টেশনের অবস্থান। স্টেশনটি চালু হলে বৃদ্ধি পাবে যাত্রী সেবা, সরকার পাবে বিপুল পরিমাণ রাজস্ব। এখানে যদি ট্রেন প্রতিনিধিত্ব থামতো, এদিকে আমাদের অনেক যাত্রীরা, কুমিল্লা সিটির অনেক যাত্রীরা সুবিধা হতো। এখানে যদি আমাদের ট্রেন যদি থামতো তাহলে আমাদের সরকারের জন্য অনেকটা উপকার হতো, আর মানুষের জন্য আরও বেশি উপকার হতো। দায়িত্বরত কর্মকর্তা বলছেন প্রয়োজনীয় জনবল সংকটে চালু হচ্ছে না স্টেশনটি, ফলে মিলছে না যাত্রী সেবা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে জনবল নিয়োগ হলে স্টেশনটি চালু করা সম্ভব বলছেন এই কর্মকর্তা। শেষের দিকে কাজ কমপ্লিট হওয়ার পরে এই পর্যন্ত বন্ধ আর কি, লোকবল সংকটের তাড়াতাড়ি তো লোকবল দিতে পারতেছে না দেখে হয়তো চুরিটা বেড়ে গেছে আর কি। লোকবল যদি না দেওয়া হয় আসলে এগুলো ঠেকানো আসলে খুবই দুরূহ ব্যাপার। দীর্ঘদিন আগে নির্মাণ কাজ শেষ হলেও বন্ধ থাকায় কোনো কাজে আসছে না স্টেশনটি। জনগণের অর্থ অপচয় রোধে দ্রুত স্টেশনটি চালুর দাবি সাধারণ মানুষের। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। দর্শক, এ পর্যায়ে রয়েছে আমাদের কৃষি। নওগাঁয় জাতভেদে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংক্রান্ত সভায় শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এ সময়সূচি ঘোষণা করেন। জেলা প্রশাসক বলেন, আগামী 22 মে থেকে গুটি আম বাজারজাত করা হবে। এরপর পর্যায়ক্রমে উন্নত জাতের আমের মধ্যে গোপালভোগ 30 মে, হিমসাগর বা ক্ষীর সাপাত 2 জুন থেকে পারা যাবে। এছাড়া নাগ ফজলি 5 জুন, ল্যাংড়া 10 জুন, আম্রপালি 18 জুন ও ফজলি 25 জুন থেকে পারতে পারবেন চাষিরা। সর্বশেষ 10 জুলাই থেকে পারা যাবে আশিনা, বাড়িচার, গৌরমতি, ব্যানানা ম্যাঙ্গো 25 জুন থেকে। তবে আবহাওয়া তাপমাত্রার কারণে আগেই আম পেকে গেলে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের অনুমতি নিয়ে আগে আম পারা যাবে। মে, ক্ষীরসাপাত এবং হিমসাগর আম, এটা হচ্ছে 2রা জুন। নাগ ফজলি আম, যেটাকে আমরা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছি বলে গর্ব করার মতো আমাদের পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি 5 জুন। ল্যাংড়া আম এবং হাড়িভাঙ্গা, এই দুটাকে 10 জুন আম সংগ্রহ শুরু তারিখ নির্ধারণ করা হয়েছে। ফজলি আম যেটা, সেটা 25 জুন গঠন করা হবে। আম্রপালি আম যেটা হচ্ছে আবার নওগাঁর আমাদের সবচেয়ে বেশি প্রোডাকশন হয়, সেটি হচ্ছে 18 জুন। এছাড়া লেট ভ্যারাইটি যেগুলো আশিনা, বাড়ি 4, গৌরমতি, কাটিমন, এগুলো লেট ভ্যারাইটি আমরা জানি, কিছু কিছু আছে 12 মাসই পাওয়া যায়। এটি 10 জুলাই হচ্ছে সংগ্রহ শুরু হবে। এবং নতুন একটা ভ্যারাইটি যেটা এখানে আমরা আজকের মিটিংয়ের মাধ্যমে জানতে পারলাম এবং চাষিদের কাছ থেকে শুরু সিদ্ধান্ত নিলাম। শেরপুরের ঝিনাইগাতিতে 2024-25 রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনী শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে। দুপুরে উপজেলার কাংসা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এর উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন। এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা রুকনুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, খন্দকার মঞ্জুরুল হক, রবিউল আলম, নূর আলম, আবদুল্লাহ আল মামুন সহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে চলতি বোরো ধান কাটা মারাই মৌসুমে শুরু হয়েছে। প্রান্তিক কৃষক পর্যায়ে বোরো ধান ও স্থানীয় চাল কল থেকে চাল সংগ্রহ শুরু করেছে উপজেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষ। সকালে উপজেলা শহরে অবস্থিত খাদ্য গুদামে প্রান্তিক কৃষক পর্যায়ে প্রতি কেজি 36 টাকা দরে 1161 মেট্রিক টন বোরো ধান, স্থানীয় চাল কল থেকে 49 টাকা দরে 7877 মেট্রিক টন চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসি ল্যান্ড জসিমউদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফান আলী, ওসি এলএসডি শিহাবুন সাকিব, স্থানীয় চালকল মালিক অ্যাসোসিয়েশনের সদস্য ঠান্ডা মণ্ডল সহ আরও অনেকে। বাজারে ভালো দাম ও অল্প খরচে বেশি লাভের ফলে ফরিদপুরের সদরপুরে দিন দিন বাড়ছে লালমির আবাদ। এখানকার উৎপাদিত লালমির স্থানীয় চাহিদা মিটে সরবরাহ হচ্ছে দেশের নানা প্রান্তে। কৃষি বিভাগ বলছে লালমির ফলন বাড়াতে সব ধরনের পরামর্শ দিচ্ছেন তারা। প্রতিনিধি শফিকুল ইসলাম জনের রিপোর্ট। কম খরচে বেশি লাভ, এই সুবিধার কারণে ফরিদপুরের সদরপুর উপজেলায় দ্রুত বাড়ছে লালমির চাষ।
প্রতি বছরই এই লাভজনক ফল চাষে আগ্রহী হচ্ছে নতুন কৃষকরা। গত বছরের ভালো দামের কারণে এবার কৃষকরা নির্ধারিত 450 হেক্টরের তুলনায় অতিরিক্ত 25 হেক্টর জমিতে লালমির আবাদ করেছেন। এতে স্থানীয় চাহিদা পূরণ করে সরবরাহ করা যাচ্ছে দেশের নানা প্রান্তে। আমি 2.5 বিঘা বই লাগাইছি, আল্লাহ করলে ভালো, আমার খেত খোলা ভালো আছে, ভালো দামও তো ভালো। আল্লাহ পাক যদি দেয় খেতে দেয় ধরে তাহলে আল্লাহ দিলে খুবই লাভ হয়। এই লালমি ভাঙিতে ধর বেশি, ফলন বেশি, টাকা বেশি হয়। গরমের শুরু থেকেই বাজারে উঠতে শুরু করেছে এই ফল। প্রকারভেদে প্রতি 100 পিস লালমি বিক্রি হচ্ছে 4 থেকে 6 হাজার টাকায়। চাহিদা বেশি থাকায় নিয়মিত সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। ঢাকা যায়, সিটাগাং যায়, বহু জায়গায় যায়, অনেক যায় চলে। ঢাকা থেকে ব্যাপারী আসে, সৌন্দর্য বেচা কিনি, তারও লাভবান থাকে। আমরা এই মালটা গাড়ি লোড করতেছি, কারণ বাজার যাবে। এখানকার ফলটা ভালো, মানে সুস্বাদু, মাটি ভালো, এই কারণে এখানে কিনতে আইছি আমরা। এই লালমিগুলো ঢাকা শহর, কারণ বাজার, যাত্রাবাড়ি, শ্যামবাজার, আমরা বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে গাড়ি নিয়ে বোঝাই করে চলে যাই। এদিকে লালমির ফলন বাড়াতে সব ধরনের পরামর্শ সহ চাষিদের পাশে থাকার কথা জানিয়েছে সদরপুর উপজেলা কৃষি বিভাগ। কৃষক পর্যায়ে আমরা কৃষকদেরকে রোগবালাই, পোকামাকড়ের দমন ব্যবস্থাপনা বিষয়ে সরেজমিনে আমাদের উপসহকারী কৃষি অফিসারগণ সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে, যাতে কোনোভাবেই তাদের এই ফলনের বিপর্যয় না হয়। গত বছরের তুলনায় এবছর আবহাওয়া এবং পরিবেশ ভালো থাকার কারণে উৎপাদন অনেকটাই ভালো। স্বাস্থ্যগুণে ভরপুর ও লাভজনক হওয়ায় ফরিদপুরের কৃষকরা দিন দিন আরও বেশি ঝুঁকছেন লালমি চাষের দিকে। চলতি মৌসুমে ফলন ভালো, দামও ভালো, সব মিলিয়ে সন্তুষ্ট তারা। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। মাদারীপুরের কালকেটি ও ডাসার উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে এখন শোভা পাচ্ছে সোনালী বোরো ধান। যত দূর চোখ যায় শুধু সোনালী ফসলের সমারোহ। মাঠে মাঠে কৃষকেরা ধান কাটতে ব্যস্ত সময় পার করছে। এবার বোরো ধানের ভালো ফলন হলেও ধান কাটার শ্রমিক সংকট ও ধানের ভালো দাম না পাওয়ায় চিন্তার ভাঁজ কৃষকের কপালে। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। দুচোখ মেলে তাকালে দিগন্ত জুড়ে সবুজের সমারোহে সোনালী ধানের শীষ দোল খাচ্ছে বাতাসে। ভালো ফলনের ভারে ধানের শীষ নুয়ে পড়েছে মাটির দিকে। ধান কাটা শুরু হয়, পাকা সোনালী ধানের আভার স্বপ্ন দেখছে কৃষক। মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় এবার বৃধান 89, 92 ও 100 জাতের বোরো ধানের পাশাপাশি নতুন বৃধান 108 জাতের উচ্চ ফলনশীল বোরো ধান আবাদ করেছে কৃষকরা। তবে ধানের ফলন ভালো হলেও ধান কাটার শ্রমিক সংকট ও ধানের দাম নিয়ে চিন্তার ভাঁজ কৃষকের কপালে। অন্য ধানের চেয়ে এটা দ্বিগুণ ফলন হয়। আমাকে ধানটা খুব ভালো হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে আমাকে ধানটা ঘরে তুলতে পারবো। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে। তবে ধান কাটার আধুনিক কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা ও ভালো দাম পাওয়ার দাবি কৃষকদের। ধান কাটার লোক পাইতেছি না, সাতক্ষীরার থেকে এমনকি ফরিদপুর থেকে লোক আমরা আগে ধান কাটাইতাম। আমাদের ধান কাটার লোক না পাওয়ার কারণে আমরা খুব সংকটে আছি। তা আমাদের ধান কাটার মেশিন হইলে আমাদের সবচেয়ে ভালো হইতো। খরচ গেছে, খরচ হিসাবে বর্তমান বাজার ধানের দাম কম। আর কৃষি বিভাগ বলছে বৃধান 108 নতুন উচ্চ ফলনশীল বোরো জাতের চাষ ছড়িয়ে দিতে পারলে কৃষকরা লাভবানের পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে। এই ধান আমরা যদি সামনের বছর কৃষকের মাঝে ছড়াই দিতে পারি, তাহলে একদিকে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমাদের যে খাদ্য নিরাপত্তা এটা নিশ্চিত হবে। এবছর দুই উপজেলায় বোরো ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 55,990 মেট্রিক টন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বগুড়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের আয়োজনে হাসপাতাল চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জরুরি বিভাগে এসে শেষ হয়। এ সময় শেফালি খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আলম। পরে নার্সিং দিবস ও ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে কেক কর্তন করা হয়। মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। সকালে শহরের পৌর ঈদগাহ গেট থেকে এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালির নেতৃত্ব দেন ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট অজিরুন নেসা। এ সময় নার্সিং সুপারভাইজার ইসমত আরা, বেলায়েতুন নেসা, সোনালী হাওলাদার সহ নার্সিং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালিটি শহরের সড়ক প্রদক্ষিণ করে জেনারেল হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে হাসপাতালের সেবিকা, শিক্ষানবিশ সেবিকা সহ বিভিন্ন নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
টাঙ্গাইলে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্নাতক অথবা ডিগ্রি কোর্সের সমমানের স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সরকারি ও বেসরকারি নার্সিংয়ের শিক্ষার্থীরা। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, তারা এইচএসসি পরীক্ষার পর ভর্তি যুদ্ধের মধ্য দিয়ে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি হয়। 3 বছর ইংরেজি ভার্সনে পড়াশোনা করে ও 6 মাস ইন্টার্নশিপ শেষে যে সার্টিফিকেট তারা পায় তা এইচএসসি সমমান, যা খুবই হতাশাজনক। ময়মনসিংহে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সীমান্তবর্তী এলাকায় বিজিবি সহ আইন প্রয়োগকারী সংস্থার কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে বিজিবির সহযোগিতায় আনসার ও বিডিপি মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই তাৎক্ষণিক সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মফিদুল আলম। আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনায় অংশ নেন পুলিশ সুপার কাজী আক্তার উল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, ডেপুটি সিভিল সার্জন ডক্টর ফয়সাল আহমেদ, পাবলিক প্রসিকিউটর। এছাড়াও ছিলেন অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, জামায়াত ইসলামের জেলা আমির আব্দুল করিম, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যান্যরাও বিভিন্ন দপ্তর বিভাগীয় প্রধানগণ। পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা দেওয়া 31 দফা বাস্তবায়নে মৎস্যজীবীদের সম্পৃক্তকরণের লক্ষ্যে মৎস্যজীবী সমাবেশ হয়েছে। সকালে ইন্দুরকানী উপজেলা পুরাতন ফেরিঘাট এলাকায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ইন্দুরকানী উপজেলা শাখার আয়োজনে সমাবেশ হয়। ইন্দুরকানী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন কাজীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, ইন্দুরকানী উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ, সদস্য সচিব আলমগীর কবির নান্নু। কুষ্টিয়ায় মুয়াল্লিম সম্মেলন ও সুধী সমাবেশ হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে তালিমুল কুরআন কুষ্টিয়ার আয়োজনে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান। তালিমুল কুরআন কুষ্টিয়ার প্রধান ওস্তাদ ডক্টর মাওলানা শহীদুল বাড়ির সভাপতিত্বে মুয়াল্লিম সম্মেলন ও সুধী সমাবেশ বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোল্লা মোহাম্মদ রুহুল আমিন, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জুয়াদ্দার। বরিশালের বাকেরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির অবৈধ পকেট কমিটি বাতিলের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। সকালে সরকারি বাকেরগঞ্জ কলেজের সম্মুখে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করা হয়। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হারুন শিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজন। ঠাকুরগাঁওয়ে জনস্বার্থ বিরোধী হয়রানিমূলক প্রিপেইড চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে নেসকো কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে জেলার গ্রাহকরা। দুপুরে ঠাকুরগাঁও বিদ্যুৎ গ্রাহক ফোরামের ব্যানারে জেলার প্রশাসক চত্বর থেকে জেলার নেসকো কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন গ্রাহকেরা। পরে নেসকোর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রিপেইড মিটার বিরোধী বক্তব্য দেন গ্রাহকরা। এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহ্বায়ক মাসুদ আহমেদ সুবর্ণ, যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান তানু, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, সদস্য সোহেল রানা। কুষ্টিয়ায় আইটি পার্ক পুনঃস্থাপন ও মেডিকেল কলেজ হাসপাতাল উন্নয়নের স্বার্থে উক্ত স্থানে বিগত সরকারের আমলে বরাদ্দকৃত প্লট বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা। দুপুরে সচেতন কুষ্টিয়াবাসীর ব্যানারে শহরতলির লাহিনী এলাকায় আইটি পার্কের জন্য বরাদ্দকৃত স্থানের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন প্লটের নির্মাণ দেয়াল ভেঙে দেয়। রেললাইন স্থাপনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের পায়রা চত্বরে কর্মসূচির আয়োজন করে রেলপথ বাস্তবায়ন পরিষদ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে ঝিনাইদহ শহরে রেলপথ চাই বাস্তবায়ন পরিষদের সভাপতি রেল আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আরিয়া ইয়াসমিন লিম্পা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে অসময়ে নদী ভাঙন রোধে মানববন্ধন করেছে নদী তীরবর্তী এলাকাবাসী। সকালে নদী তীরবর্তী এলাকাবাসীর সাথে বিএনপির মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য সাবেক দৌলতপুর উপজেলা চেয়ারম্যান তোজামেল হক তোজা নদী ভাঙন কবলিত অসহায় মানুষের সাথে নদী ভাঙন রোধে মানববন্ধনে অংশগ্রহণ করে। এ সময় নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কাছে জিও ব্যাগ ফেলার দাবি জানান। কুষ্টিয়ার কুমারখালীর হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুদ্দিন ও সাবেক সভাপতি ফারুক আজম হান্নানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সচেতন মহল। সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে অ্যাডহক কমিটি ও এলাকাবাসীর আয়োজনে হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি হয়। মানববন্ধনে অ্যাডহক কমিটির আহ্বায়ক জিলাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য তাহমিনা আলম, মুন্সি মুকিবুল হাসান, অভিভাবক সদস্য শহীদুল ইসলাম, আরিফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। কবির বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সকালে ত্রিশালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নজরুল অডিটোরিয়ামের সামনে আমরা ত্রিশালবাসী ব্যানারে এ মানববন্ধন হয়। মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ ত্রিশালের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। কক্সবাজারে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 2025 সালের বার্ষিক সম্মেলন হয়েছে। শহরের লাবণী পয়েন্ট হোটেল মিশুক হলরুমে কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান রিয়াদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি MA হাসান নুরুল্লাহ, রাফি আলম তারেক, সমীর কান্তি দাস, জয়নাল আবেদিন সহ সারা বাংলাদেশ থেকে আগত মাঠ পর্যায়ের উন্নয়ন কর্মী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামী 14 মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হতে যাচ্ছে। এই মহা আয়োজনে অংশ নিচ্ছেন প্রায় 23,000 গ্র্যাজুয়েট। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের S রহমান হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব জানানো হয়। এই সংবাদ সম্মেলনে স্থিত পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত ও 5ম সমাবর্তন কমিটির সদস্য সচিব অধ্যাপক ডক্টর এনায়েতুল্লাহ পাটোয়ারি উপস্থিত ছিলেন। দিনাজপুরে 120 জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ইকোর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি উপজেলার নির্বাহী কর্মকর্তা বোরহানুদ্দিন শিক্ষার্থীদের মাঝে এ সহায়তার চেক প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হামিদুর রহমান সোহেল, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা ফেরদৌস আহমেদ, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলা। গাজীপুরে দুদিনব্যাপী 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং 9ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। সকালে গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা শহরের রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা। মেলায় জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় এবং সিনিয়র উচ্চ মাধ্যমিক গ্রুপে বিভিন্ন স্কুল ও কলেজ থেকে শিক্ষার্থীরা এবং বিশেষ ফেসবুক গ্রুপ বিভিন্ন বিজ্ঞান ক্লাব থেকে ক্ষুদে বিজ্ঞানীরা 22টি স্টলে তাদের সৃজনশীল ও মেধা ভিত্তিক উদ্ভাবিত বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রদর্শন করে। সৃষ্টি সম্পর্কে এবং বলে